বা সাবমার্সিবলগুলো টাইটানিয়াম ধাতু দিয়ে বানানো হয়ে থাকে, যা সমুদ্রের গভীরে অতিমাত্রা চাপ সহ্য করতে পারে। কিন্তু কার্বন ফাইবার এমনটা করতে পারবে কিনা তার কোনো প্রমাণ ছিল না। তাই ওশান গেটের প্রাক্তন সিইও তার এই টাইটান সাবমার্সিবলটিকে ওয়াশিংটন ইউনিভার্সিটি, এয়ারক্রাফট বানানো কোম্পানি বোয়িং, আমেরিকার স্পেস এজেন্সি নাসা অ্যাপ্রুভ করেছে বলে দাবি করতে থাকেন, যাতে তার ডিজাইন এবং ব্যবহৃত ম্যাটেরিয়ালসের ওপর কোনো প্রশ্ন তৈরি না হয়। এই দাবির ফলে 18 জুন 2023-এর অভিযানের টিকিটগুলি যথাযথ বিক্রি হয়ে যায়। এই অভিযানের জন্য টাইটান সাবমার্সিবলে 5 জন ছিল। প্রথমেই ছিল ওশান গেটের প্রাক্তন সিইও স্টকটন রাশ নিজেই। দ্বিতীয় ব্যক্তি ছিলেন পল হেনরি নার্গিওলেট, যিনি একজন টাইটানিক বিশেষজ্ঞ ছিলেন। তিনি একাধিকবার টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে গিয়ে 5000-এরও বেশি টাইটানিকের আর্টিফ্যাক্ট সংগ্রহ করেছিল। তৃতীয় ব্যক্তি ছিলেন হ্যামেস হার্ডে। এই ব্যক্তির নামে 2টি ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ রেকর্ডটি হল মারিয়ানা ট্রেঞ্জের সবথেকে ডিপেস্ট পয়েন্টে সবথেকে বেশি সময় থাকার ওয়ার্ল্ড রেকর্ড। অতএব বুঝতেই পারছেন, প্রথম 3 জন ব্যক্তির গভীর সমুদ্রে অন্বেষণের অনেক বেশি অভিজ্ঞতা ছিল। শেষ 2 জন ব্যক্তি ছিল পাকিস্তানি বিজনেসম্যান প্রিন্স দাউদ ও তার ছেলে সুলেমান দাউদ, যাদের এটাই ছিল প্রথম গভীর সমুদ্রে অন্বেষণের অভিযান। 18 জুন 2023-এ সকাল 9:15 টাইটান সমুদ্রে ডুব দেয়। 1 ঘন্টা 45 মিনিট পর টাইটানের কানেকশন মাদারশিপ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকে সেটির আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এই ঘটনা নিয়ে যখন পৃথিবীতে আলোচনা চলছিল, তখনই এক নিউজ আর্টিকেল সামনে আসে, যেটা টাইটানের অতীত সম্পর্কে ছিল। এটিতে লেখা হয়েছিল যে 2018 সালে টাইটান সাবমার্সিবলের ওপর কাজ করতে থাকা ওশান গেটেরই পরিচালক ডেভিড লকরিচকে সিইও স্টকটন রাশ হঠাৎই কোম্পানি থেকে বার করে দেন। আসলে টাইটানকে স্টকটন রাশ নিজেই বিশেষভাবে ডিজাইন ও ডেভেলপ করেছিলেন। যেমনটা আমরা জানি, এর বডি পুরো কার্বন ফাইবার দিয়ে তৈরি হয়েছিল, কিন্তু গভীর সমুদ্র অভিযানের জন্য কার্বন ফাইবার যথেষ্ট ছিল না। এর ওপরে এটি একটি পরীক্ষামূলক সাবমার্সিবল ছিল এবং এই সাবমার্সিবল কোনো ডিপার্টমেন্ট থেকে সার্টিফিকেটও পায়নি যাত্রী বসিয়ে গভীর সমুদ্রে অন্বেষণ করার। তাই ডেভিড লকরিচ অনেকবার ওশান গেটের সিইও স্টকটন রাশকে বলেছিলেন যে যাত্রীদের জন্য এটা মোটেও নিরাপদ নয়। এই সমালোচনা স্টকটন মানতে রাজি ছিল না, তাই তিনি ডেভিড লকরিচকে তাড়িয়ে দেন। অবশেষে যখন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল, তখন 2018 সালে প্রকাশিত একটি রিপোর্টে ডেভিড লকরিচ লিখেছিলেন যে কিভাবে একটি কার্বন ফাইবার সাবমার্সিবলের জন্য সমুদ্রের 4000 ফুট গভীরতা নিরাপদ নয়। এই রিপোর্ট দেখে ওশান গেটের সিইও ডেভিডের বিরুদ্ধে কোর্টে মামলা করে। এর রায় কোর্ট দেওয়ার আগেই টাইটান সমুদ্রের গভীরে হারিয়ে যায়। এই রিপোর্ট জনসমক্ষে আসার পরেই টাইটানের নির্মাণ নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, যেমন সাবমার্সিবলটি তখনও পরীক্ষামূলক পর্যায়ে ছিল, কেন তাকে পর্যটনের জন্য ব্যবহার করা হলো? মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কি এমন কোনো সংস্থা ছিল না যারা এমন অভিযানগুলোর ওপর নজর রাখে? এইসব প্রশ্ন ওঠাকালীনই ওশান গেট অফিসিয়ালি জানায় টাইটান ক্র্যাশ করেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে একদিন পরেই ওশান গেটের নতুন সিইও নিযুক্ত হয় এবং তারা দাবি করে যে তাদের নতুন অভিযানের জন্য তারা প্রস্তুতি হচ্ছে। এসব দেখে সাধারণ মানুষ ওশান গেটের ওপর ফ্রাস্ট্রেশন বার করতে থাকে। শুধু সাধারণ মানুষই নয়, যাত্রী পল হেনরি নার্গিওলেট, যিনি টাইটানিক জাহাজ ডুবির বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন, তার পরিবার $50 মিলিয়ন সু করে ওশান গেট কোম্পানিকে। তাদের বক্তব্য ছিল টাইটানিকের ধ্বংসাবশেষ বিশ্বের সবথেকে দর্শনীয় স্থান। আর পল হেনরি এই ধ্বংসাবশেষকে 37 বারেরও বেশি লাইভ দেখেছিলেন এবং খুব কম ব্যক্তি এই পৃথিবীতে আছেন যারা টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ সম্পর্কে পল হেনরির মতো জানতেন। এই মামলায় বলা হয়েছিল যে ওশান গেট তার অতীতের ভুলগুলোকে লুকিয়ে রেখেছিল, যার কারণে ওই পরিবার তাদের সদস্যদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ সদস্যকে হারিয়েছে। এরপর কোর্ট এবং মিডিয়ার প্রেসার বাড়তেই থাকে, যাতে একটি উচ্চ পর্যায়ের তদন্তের দাবি উঠেছিল। হ্যাঁ, টাইটান ব্লাস্ট করেছে, কিন্তু এর কারণটা কি ছিল আর এর জন্য দায়ী বা কে? কানাডা পরিবহন নিরাপত্তা বোর্ড এবং আমেরিকান ইউএস মেরিন ব্যুরো একটি জয়েন্ট ইনভেস্টিগেশন লঞ্চ করে, যার ফলে টাইটানের এমন কিছু তথ্য সবার সামনে আসে যেটা ওশান গেটের দিক থেকে লুকিয়ে রাখা হয়েছিল।
ইনভেস্টিগেশন থেকে জানা যায় যে 2018 সালের জানুয়ারিতে টাইটান সাবমার্সিবল সম্পূর্ণরূপে তৈরি হয়ে গিয়েছিল এবং পরের মাসে এটিকে বাহামাসে পরীক্ষা করবার জন্য পাঠানো হয়েছিল। পরীক্ষা করবার সময় এই টাইটানের উপরে আকাশ থেকে বিদ্যুৎ পড়েছিল, কিন্তু এই সময় টাইটান সমুদ্রের নিচে ছিল বলে বেঁচে গিয়েছিল, কিন্তু তবুও বিদ্যুতের কারণে টাইটানের অবস্থা বিপদগ্রস্ত হয়ে গিয়েছিল। এই ঘটনার পরেও টাইটান সমুদ্রের 4200 মিটারকে স্পর্শ করেছিল, যেখানে সমুদ্রের প্রেসার 6154 PSI ছিল, মানে সেখানে 1 স্কয়ার ইঞ্চি সমান 6154 পাউন্ড। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে এই ওজনকে, তারা জেনে রাখুন ওই গভীরতাতে 1 স্কয়ার ইঞ্চিতে একটি বড় গাড়ির ওজন রয়েছে। টাইটান যখন 4200 মিটারের গভীরতার পরীক্ষা পাশ করে তখন সবাই মনে করে কার্বন ফাইবারের ব্যবহার সেফ, কিন্তু ইনভেস্টিগেশনে লেখা হয়েছে যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের হিসাবে সাবমার্সিবলকে ম্যাক্সিমাম যত গভীরতায় যেতে হয় তার চেয়ে 1.25 গুণ বেশি গভীরতাতে যেতে হবে পরীক্ষার সময়। অর্থাৎ টাইটান সাবমার্সিবল 3800 মিটার নিচে যাবে, তাই এটিকে 4750 মিটার পর্যন্ত নিচে গিয়ে পরীক্ষা করা উচিত ছিল, কিন্তু এটা করা হয়নি। শুধু তাই নয়, 2019 সালে ওশান গেটের পাইলট টাইটানের অভ্যন্তরে কার্বন ফাইবারের একটি ফাটল দেখতে পায়,